নমস্কার বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে, যেটি মূলত ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি জিওগ্রাফি ইন্টারভিউ বিষয়ক। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো পপুলেশন জিওগ্রাফি। তো শুরু করা যায়। প্রথম প্রশ্ন যদি আমাদের ইন্টারভিউ বোর্ড থেকে এইভাবে করা হয়ে থাকে, জনসংখ্যা ভূগোল বলতে আপনি কি বোঝেন, এর মূল আলোচ্য বিষয়গুলি কি কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি। জনসংখ্যা ভূগোল হলো একটি মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা স্থান এবং কালের প্রেক্ষিতে পৃথিবীর ওপর জনসংখ্যার বণ্টন, ঘনত্ব, গঠন, পরিবর্তন এবং এই পরিবর্তনের সাথে সম্পর্কিত সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত কারণগুলির বিজ্ঞানসম্মত অধ্যয়ন করে। এর মূল আলোচ্য বিষয়বস্তু কি? জনসংখ্যার বণ্টন ও ঘনত্ব, জন্ম, মৃত্যু, পরিব্রাজন, জনসংখ্যার কাঠামো, বয়সলিঙ্গ কাঠামো, জনসংখ্যার গতিশীলতা মানে মাইগ্রেশন এবং জনসংখ্যা নীতি। 2 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, আচ্ছা, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল কি? এই মডেলের কোন পর্যায়ে বর্তমানে ভারত ও পশ্চিমবঙ্গের অবস্থান বলে আপনি মনে করেন? আমরা উত্তরটি এইভাবে দিতে পারি। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল হলো একটি তত্ত্ব যা দেখায় যে কিভাবে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং কাঠামো অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে উচ্চ জন্মহার ও মৃত্যুহার থেকে নিম্ন জন্ম এবং মৃত্যুহারে পরিবর্তিত হয়। এটি সাধারণত 5টি পর্যায় নিয়ে গঠিত। ভারত বর্তমানে সাধারণত তৃতীয় পর্যায়ের শেষ দিকে বা চতুর্থ পর্যায়ে প্রবেশ করছে বলে মনে করা হয়, যেখানে জন্মহার কমতে শুরু করেছে কিন্তু জনসংখ্যা এখনও বাড়ছে। তবে পশ্চিমবঙ্গের মতো রাজ্য তৃতীয় পর্যায় পেরিয়ে চতুর্থ পর্যায়ের কাছাকাছি। পশ্চিমবঙ্গের মোট জন্মহার ভারতের গড় যে জন্মহার তার চেয়েও কম, প্রায় 1.6, মানে ভারতের গড় জন্মহার 2.0, সেখানে পশ্চিমবঙ্গের গড় জন্মহার 1.6, যেটা চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্য। জনসংখ্যা পিরামিড বা পপুলেশন পিরামিড থেকে কোনো অঞ্চলে জনসংখ্যার প্রকৃতি কিভাবে বোঝা যায়? 3টি প্রধান উদাহরণ দিন। 3 নম্বর প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়, তখন আমরা কিভাবে উত্তর দিতে পারি? জনসংখ্যার পিরামিড হলো বয়স এবং লিঙ্গ অনুসারে কোনো অঞ্চলের জনসংখ্যার একটা চিত্রভিত্তিক উপস্থাপনা। এর আকৃতি থেকে জন্মহার, মৃত্যুহার, গড় আয়ু, কর্মক্ষম জনসংখ্যা এবং ভবিষ্যতের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমরা উদাহরণ হিসেবে 3টি প্রধান ধরনের উদাহরণ, প্রথমে এক্সপ্যান্ডিং বা প্রসারিত পিরামিড, যেমন নাইজেরিয়া। এখানে জন্মহার উচ্চ হওয়ায় এর বেস বা ভিত্তিটা অনেক চওড়া হয়, অর্থাৎ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এখানে হয়ে থাকে। এর পরবর্তী ক্ষেত্রে রয়েছে স্টেশনারি বা স্থির পিরিয়ড, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। এর ভিত্তি বা বেস প্রায় ভার্টিক্যাল বা উল্লম্ব এবং শীর্ষদের সরু, প্রায় একটা স্থিতিশীল জনসংখ্যার যেটা বৈশিষ্ট্য। এরপর থার্ড হলো হ্রাসমান পিরামিড বা ডিক্লাইনিং, যেমন জাপান বা জার্মানি। ভিত্তিটা এক্ষেত্রে সংকীর্ণ, বেসটা খুব সংকীর্ণ, মধ্যভাগ বা শীর্ষ তুলনামূলকভাবে চওড়া। এটা কিন্তু নেতিবাচক বা হ্রাসমান জনসংখ্যা এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি। চতুর্থ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়, ওয়ার্কিং পপুলেশন বা কর্মক্ষম জনসংখ্যা বলতে কি বোঝেন? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে এদের গুরুত্ব ব্যাখ্যা করুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি। কর্মক্ষম জনসংখ্যা হলো সেই বয়স গোষ্ঠীর মানুষ যারা অর্থনৈতিক কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। ভারতে সাধারণত 15 থেকে 59 বছর বয়স গোষ্ঠীকে কর্মক্ষম জনসংখ্যা ধরা হয়। এর গুরুত্ব হিসাবে আমরা বলতে পারি, এরা হলো দেশের প্রধান উৎপাদনশীল শক্তি। এদের সংখ্যা বেশি হলে এবং তারা কর্মসংযুক্ত হলে দেশের জিডিপি বৃদ্ধি পায়, সঞ্চয় বাড়ে এবং মাথাপিছু আয় উন্নত হয়। একে জনসংখ্যা লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসাবে বিবেচনা করা হয়। পঞ্চম প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, ভারতের কোনো অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের ক্ষেত্রে সরকারের যে
পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং এই কর্মসূচির ভূমিকা এবং সাফল্য বিশ্লেষণ করুন। আমরা এইভাবে বলতে পারি, পরিবার পরিকল্পনা কর্মসূচি জনসংখ্যা নিয়ন্ত্রণে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর প্রধান সাফল্যের ক্ষেত্রগুলি হলো সচেতনতা বৃদ্ধি, যেমন ছোট পরিবার, সুখী পরিবার, এইরকম জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতির সহজলভ্যতা এবং মাতৃত্ব ও শিশু স্বাস্থ্যের উন্নতি। তবে এর সাফল্য একক নয়, শিক্ষা বিস্তার, নারীর ক্ষমতায়ন, উন্নত জীবনযাত্রার মান এবং দেরিতে বিবাহের মতো সামাজিক অর্থনৈতিক বিষয়গুলিও জন্মহার কমাতে অনুঘটকের কাজ করেছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, কেরালা বা তামিলনাড়ুতে শিক্ষা বিস্তার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের থেকে অনেক কম। 6 নম্বর প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে, লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও কমে যাওয়ার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব কি কি হতে পারে? পশ্চিমবঙ্গে এই সমস্যা মোকাবিলায় আপনার পরামর্শ কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি, সামাজিক প্রভাব, নারী পুরুষের ভারসাম্যহীনতা দেখা দেয়। এর ফলে বিবাহযোগ্য পাত্রীর অভাব, নারী পাচার বৃদ্ধি, নারীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এর অর্থনৈতিক প্রভাব কীরকম হতে পারে? শ্রমবাজারে নারী শ্রমিকের অভাব, বিশেষ করে কৃষি ও অসংগঠিত ক্ষেত্রে, যা সামগ্রিক অর্থনৈতিক উৎপাদনে প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গের পরামর্শ কি? কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের প্রচার এবং প্রয়োগ আরও জোরদার করা, বিদ্যালয়ে লিঙ্গ সমতার শিক্ষা দেওয়া এবং কন্যাভ্রূণ হত্যা ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। 7 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, জনসংখ্যা বন্টনের ওপর ভূপ্রাকৃতিক বা ফিজিওগ্রাফিক্যাল ফ্যাক্টরসগুলোর কী প্রভাব সেটা বিশ্লেষণ করুন, উদাহরণ সহ আপনি বুঝিয়ে বলুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি, ভূপ্রকৃতির প্রভাব অত্যন্ত স্পষ্ট। সমতল ভূমি, উর্বর মাটি এবং পানীয় জলের সহজলভ্যতা বরাবরই ঘন বসতিপূর্ণ অঞ্চলের জন্ম দেয়, কারণ এগুলি কৃষি ও পরিবহনের জন্য আদর্শ। যেমন গাঙ্গেয় সমভূমি হলো ভারতের ঘন বসতিপূর্ণ একটি এলাকা। এর বিপরীতে বন্ধুর পার্বত্য অঞ্চল যেমন হিমালয়, শুষ্ক মরুভূমি যেমন থর বা অত্যন্ত আর্দ্র এলাকা যেমন পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে প্রতিকূল পরিবেশের কারণে জনবিরল। এর থেকে আমরা কি বুঝতে পারি? যদিও ভূপ্রকৃতি প্রাথমিক শর্ত, অর্থনৈতিক সুযোগ এবং পরিকাঠামো এখন অনেক স্থানে এর প্রভাবকে কিন্তু অতিক্রম করেছে। যেমন মুম্বাইয়ের মতো পার্বত্য একটা উপকূলীয় অঞ্চলে সেখানে জনসংখ্যার বৃদ্ধি ঘটছে টেকনোলজি উন্নয়নের সাথে সাথে। 8 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, মাইগ্রেশন বা অভিবাসন একটি অঞ্চলের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নে কিভাবে দ্বৈত ভূমিকা পালন করবে, এর সুবিধা বা অসুবিধাগুলো আমাদের বলার জন্য বলতে হবে। চলুন আমরা শুরু করি। আমরা এইভাবে উত্তর দিতে পারি, সুবিধার কথা প্রথমে বলবো, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কী কী সুবিধা হতে পারে। অভিবাসীরা গন্তব্যস্থলে নতুন দক্ষতা, শ্রমশক্তি ও উদ্যোক্তা নিয়ে আসে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়। তারা তাদের নিজেদের সংস্কৃতি, ভাষা এবং রন্ধন প্রণালী পরিবহন করে আনে, যা অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমৃদ্ধি বাড়ায়। যেমন পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলে অন্যান্য রাজ্যের শ্রমিকদের আগমনে শ্রমশক্তির সরবরাহ বজায় রয়েছে। এর অসুবিধা কি? গন্তব্যস্থলে জনসংখ্যার চাপ বাড়ায়, ফলে কর্মসংস্থান, আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হয়। এছাড়া স্থানীয় ও বহিরাগতদের মধ্যে সাংস্কৃতিক সংঘাত বা সামাজিক অস্থিরতাও তৈরি হতে পারে। 9 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, আচ্ছা আপনি শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের এই পপুলেশন চেঞ্জ বা জনসংখ্যার পরিবর্তন বিষয়টি কিভাবে পড়াবেন? একটি ইনোভেটিভ বা একটা উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতির বর্ণনা দিন। আমরা এইভাবে উত্তর দিতে পারি, আমি কেস স্টাডি এবং বিতর্ক বা ডিবেট পদ্ধতি ব্যবহার করব। প্রথমে বোর্ডের মাধ্যমে জন্মহার, মৃত্যুহার ও পরিব্রাজন এই তিনটির সংজ্ঞা ও সূত্র সহজ করে বোঝাবো। তারপর একটি কেস স্টাডি হিসাবে ভারত ও জাপানের যে পপুলেশন ডেটা, ডেমোগ্রাফিক যে ডেটা, যেমন জন্ম, মৃত্যু, জনসংখ্যা বৃদ্ধির হার, এগুলি তুলনা করব। তারপর
একটি শ্রেণীকক্ষ বিতর্কের আয়োজন করব। এর বিতর্কের বিষয়বস্তু কি হবে? জনসংখ্যা বৃদ্ধি কি উন্নয়নের পথে প্রধান বাধা? শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেব, যাতে তারা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ডেটা ও যুক্তি দিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করে। এটি তাদের বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়াবে এবং এর সাথে সাথে বিষয়টির গভীরতা বুঝতেও সাহায্য করবে। 10 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই ধারণাটি ভারতের মতো দেশের জন্য কতটা প্রাসঙ্গিক? শিক্ষক হিসাবে আপনি শিক্ষার্থীদের মধ্যে কিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করার সচেতনতা তৈরি করবেন? এই যে আমরা উত্তর এইভাবে দিতে পারি, এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার লভ্যাংশ ভারতের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমানে ভারতের বিপুল সংখ্যক যুব জনসংখ্যা, যেমন 15 থেকে 59 বছর বয়সী, যেটা আগামী 20-30 বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা বিশাল সুযোগ তৈরি করেছে। কিন্তু এই সুবিধা তখনই পাওয়া যাবে যখন এই তরুণদের দক্ষ, শিক্ষিত ও কর্মসংযুক্ত করা যাবে। শিক্ষক হিসেবে আমি কি ভূমিকা পালন করব সচেতনতার প্রচারের জন্য? এই ডেমোগ্রাফিক উইন্ডো সম্পর্কে ক্লাসে আলোচনা করব, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে আলোচনা করব, স্কিল ডেভেলপমেন্ট করাবো, পাঠ্যক্রমের বাইরেও বিভিন্ন কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এবং সফট স্কিল এর গুরুত্ব বোঝাবো। আর নীতি নির্ধারণের জন্য সরকারি যে দক্ষতা উন্নয়ন প্রকল্প বা স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এগুলি নিয়ে আলোচনা করব, যাতে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়। 11 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে জনসংখ্যা বন্টনের বৈষম্যের প্রধান কারণগুলি কি কি? উদাহরণ দিয়ে আপনি বিশ্লেষণ করুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি, পশ্চিমবঙ্গে জনসংখ্যা বন্টন অত্যন্ত অসম। এর প্রধান কারণগুলি হল ভূপ্রকৃতি ও উর্বরতা। বিভিন্ন ঘনবসতিপূর্ণ জেলা যেমন হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, এখানে সমতল ভূমি, উর্বর মাটি, কৃষি ও শিল্পের প্রাচুর্য রয়েছে। আর অন্যদিকে বিভিন্ন জনবিরল জেলা যেমন দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য অঞ্চল এবং বাঁকুড়া, পুরুলিয়ার মতো কিছু শুষ্ক এবং মালভূমি অঞ্চল, এর কি শহরায়ন ও শিল্পায়ন। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের উন্নয়নের কারণে কি হয়েছে? বিপুল জনসমাগম ঘটেছে। পরিবহন এবং পরিকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে নদী তীরবর্তী এলাকা বা প্রধান সড়ক পথগুলির পাশে জনবসতি কিন্তু অত্যন্ত বেশি। 12 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, যদি আপনাকে একটি জনবহুল অঞ্চলে শিক্ষকতা করতে হয়, তাহলে সেখানকার উচ্চ জনঘনত্বের কারণে দুটি প্রধান চ্যালেঞ্জ কি আপনি ফেস করতে পারেন, হ্যাঁ, এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলা আপনি কি করে করবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, শ্রেণীকক্ষে প্রথম চ্যালেঞ্জ এটা হতে পারে শ্রেণীকক্ষে অতিরিক্ত ভিড় ও মনোযোগের অভাব। অতিরিক্ত ছাত্র থাকায় ব্যক্তিগত মনোযোগ দেওয়া কঠিন হবে। আর মোকাবিলা কিভাবে করা যায়? এর সহযোগী শিক্ষণ বা কোলাবোরেটিভ লার্নিং এবং দলীয় কাজ বা গ্রুপ ওয়ার্কের ওপর জোর দেব। পিয়ার টিউটরিং উৎসাহিত করব, যাতে শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করে। আর দ্বিতীয় চ্যালেঞ্জ কি ফেস করতে পারি? স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা, জল ও বায়ু দূষণ, স্বাস্থ্য সচেতনতার অভাব এবং দুর্বল স্যানিটেশন। আমরা এর মোকাবিলা কিভাবে করতে পারি? ভূগোল পড়ানোর সময় এই সমস্যাগুলির কেস স্টাডি নিয়ে আলোচনা করব এবং শিক্ষার্থীদের দিয়ে স্থানীয় পরিবেশগত সমস্যার ওপর প্রজেক্ট তৈরি করাবো, যাতে তারা সমস্যার কারণ এবং সমাধান খুঁজতে শেখে। 13 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এবং সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? আমরা এইভাবে উত্তর দিতে পারি, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, আর সবচেয়ে কম জনবহুল রাজ্য সিকিম। আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন, যেটা ভারতের মধ্যে অন্যতম একটা ঘনবসতিপূর্ণ রাজ্য। 14 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি এর দ্বিতীয় এবং চতুর্থ পর্যায়ের মূল পার্থক্য কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি, দ্বিতীয় পর্যায় যেটাকে বলা হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ, এই পর্যায়ে মৃত্যুহার দ্রুত হ্রাস পায় কারণ চিকিৎসা ব্যবস্থা এবং খাদ্যের উন্নতির কারণে, কিন্তু জন্মহার উচ্চ থাকে।
ফলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে। আর চতুর্থ পর্যায়ে যেটাকে বলা হচ্ছে লো স্টেশনারি স্টেজ, এই পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার দুটোই খুব নিম্ন এবং প্রায় কাছাকাছি থাকে, ফলে জনসংখ্যার বৃদ্ধি হয় খুব ধীর বা স্থিতিশীল। 15 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, অকুপেশনাল স্ট্রাকচার বা জীবিকা ভিত্তিক কাঠামো বলতে আপনি কি বোঝেন? ভারতের যে অকুপেশনাল স্ট্রাকচার সেটার প্রধান 3টি ভাগ কি কি এবং সেটা সংক্ষেপে আলোচনা করুন। আমরা এইভাবে বলতে পারি, অকুপেশনাল স্ট্রাকচার বা ডেমোগ্রাফিক কাঠামো বলতে কোনো অঞ্চলের মোট কর্মক্ষম জনসংখ্যা কিভাবে বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপে নিয়োজিত তার অনুপাতকে বোঝায়। প্রধান 3টি ভাগ রয়েছে প্রাইমারি সেক্টর, যেমন আমরা সবাই জানি, প্রাথমিক ক্ষেত্র যেমন কৃষি, পশুপালন, মাছ ধরা, খনি, যেখানে সরাসরি প্রাকৃতিক সম্পদ থেকে উৎপাদন করা হচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টর কোনগুলো? শিল্প, উৎপাদন, নির্মাণ, এইগুলো। এক্ষেত্রে কি করা হয়? কাঁচামালকে প্রস্তুত পণ্যে রূপান্তরিত, মানে প্রসেসিংটা হয় দ্বিতীয় ক্ষেত্রে। আর তৃতীয় ক্ষেত্র বা টার্সিয়ারি ক্ষেত্র, এখানে কি হয়? পরিবহন, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, মূলত সার্ভিস প্রোভাইডার বা পরিষেবা প্রদানকারী। 16 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, মাইগ্রেশনের যে পুশ এবং পুল ফ্যাক্টর এর মধ্যে মূল পার্থক্য কি? উদাহরণ দিয়ে বোঝান। আমরা এইভাবে বলতে পারি, পুশ ফ্যাক্টর যে কারণগুলি মানুষকে তাদের মূল বাসস্থান ছেড়ে যেতে বাধ্য বা প্ররোচিত করে, যেমন দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা ইত্যাদি। আর পুল ফ্যাক্টর কি? যে কারণগুলি মানুষকে একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে আকর্ষণ করে, যেমন উন্নত কর্মসংস্থানের সুযোগ, উচ্চ বেতন, উচ্চ জীবনযাত্রার মান, ভালো শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা। 17 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের সঙ্গে জনসংখ্যা ভূগোলের সম্পর্ক, পপুলেশন জিওগ্রাফির কীরকম সম্পর্ক, মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, জলবায়ু পরিবর্তন সরাসরি জনসংখ্যা বন্টন ও গতিশীলতার ওপর প্রভাব ফেলে। খরা, সমুদ্রের জলস্তর বৃদ্ধি বা তীব্র ঘূর্ণিঝড়ের কারণে মানুষ বাস্তুচ্যুত হয়, যেটাকে বলা হচ্ছে ক্লাইমেট মাইগ্রেশন। এর ফলে জনসংখ্যার ঘনত্ব বাড়ে এবং জীবন ধারণের ওপর চাপ পড়ে। অন্যদিকে অধিক জনসংখ্যাও পরিবেশ দূষণ ও সম্পদের অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব ফেলে। এটি একটি দ্বিমুখী বা টু ওয়ে রিলেশনশিপ। শিক্ষক হিসেবে আমি কি করব? শিক্ষার্থীদের এই পারস্পরিক যে সম্পর্ক বিশ্লেষণ করে দেখাবো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসংখ্যা নীতির গুরুত্ব বোঝাবো। 18 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, জনসংখ্যার বার্ধক্য বা পপুলেশন এজিং বলতে কি বোঝেন? শিক্ষক হিসেবে বার্ধক্যজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি কিভাবে ভূমিকা রাখতে পারেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, জনসংখ্যার বার্ধক্য হলো কোনো অঞ্চলের মোট জনসংখ্যার মধ্যে 60 বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত বৃদ্ধি পাওয়া। এর প্রধান কারণ হলো জন্মহার হ্রাস এবং গড় আয়ু বৃদ্ধি। শিক্ষক হিসেবে আমি কি ভূমিকা রাখতে পারি? মূল্যবোধের শিক্ষা, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে বয়স্কদের প্রতি যত্ন ও শ্রদ্ধাবোধ তৈরি করা। আর আন্তঃপ্রজন্মের সংহতি, যেটা হলো ইন্টারজেনারেশনাল হারমোনি। ক্লাসে দাদু দিদা এবং নাতি নাতনিদের সম্পর্ক এবং একে অপরের প্রতি যে নির্ভরতার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আর কিভাবে সচেতনতা ছড়াতে পারি? বার্ধক্যকালীন যে স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা স্কিম সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পারি। 19 নম্বর প্রশ্ন যদি এইভাবে প্রশ্ন করা হয় এভাবে, যে একটি জনবহুল দেশের শিক্ষক হিসাবে পরিবেশের স্থায়িত্ব বা এনভায়রনমেন্টাল যে সাস্টেনেবিলিটি নিশ্চিত করার জন্য আপনি কি কি জনসংখ্যা সম্পর্কিত ধারণা ক্লাসে শেখাবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, প্রথমত আমি ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি সম্পর্কে তাদের একটি ধারণা দেব। একটি অঞ্চল সর্বোচ্চ কতজন মানুষকে তার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে ধারণ করতে পারে, সেটাই হলো ক্যারিং ক্যাপাসিটি। এরপর ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বা পরিবেশগত পদচিহ্ন এর ধারণা দেব। জনসংখ্যার আকার ও ভোগের ধরনের ভিত্তিতে প্রতিটি মানুষের তার পরিবেশের উপর কী প্রভাব, সেটাকেই বলা হচ্ছে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। এরপর সম্পদ সংরক্ষণের কথা বলবো। সীমিত সম্পদের দক্ষ ব্যবহার করতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বোঝাবো।
এরপর টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, বিশেষ করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 11 নম্বর, যেটা মানে সাস্টেনেবল শহর এবং জনবসতির কথা বলে, এবং সাস্টেনেবল গোল ডেভেলপমেন্ট গোল 13 যেটা জলবায়ু ক্লাইমেট নিয়ে কথা বলে, সেটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকে সর্বশেষ এবং 20 নম্বর প্রশ্নটি যদি আমাদের এইভাবে করা হয়, জনসংখ্যা ভূগোলের শিক্ষক হিসেবে আপনার এমন একটি ব্যক্তিগত লক্ষ্য বলুন যা আপনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা এইভাবে উত্তর দিতে পারি, আমার ব্যক্তিগত লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল নাগরিক বা রেসপন্সিবল সিটিজেন এবং ডেমোগ্রাফিক তাদের ফোরসাইট বা মানে এই পপুলেশন সম্পর্কিত একটা দূরদর্শিতা তাদের মধ্যে তৈরি করা। আমি তাদের শেখাবো যে জনসংখ্যা শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি সমাজ, অর্থনীতি ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার লক্ষ্য হলো তারা যেন ভবিষ্যৎ পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য সচেতনতা এবং সম্পদের ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হয় এবং দেশের যে জনসংখ্যা বিষয়ক যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেগুলি মোকাবিলায় সচেতন ভূমিকা নিতে পারে। এর মাধ্যমে তাদের জীবনের সিদ্ধান্তগুলো দেশ ও সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। বন্ধুরা, আমার আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমি নিজেও প্রিপারেশনের মধ্যে রয়েছি, তাই আমার কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। আমি নিজের ব্যক্তিগতভাবে প্রিপারেশনের জন্যই মূলত ভিডিওগুলো মানে অডিওগুলো রেকর্ড করি, কিন্তু আমি যদি চ্যানেলে আপলোড করি, কারোর যদি একটু উপকার মানে উপকৃত হন কেউ একটু, সেটা আমার ভালো লাগবে, এই কারণেই ভিডিও আপলোড করা। তাছাড়া আমি টিচার নই, আমিও নিজেও একজন ক্যান্ডিডেট, আমি নিজেও ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছি। যদি এই ক্লাসগুলি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আরও এরকম টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি। ধন্যবাদ।